নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এর চেয়ে বড় সংকট কখনো আসেনি যে আমি কথা বলতে পারবো না, আমি বিচার পাবো না, আমি আমার সিকিউরিটি, আমার ফ্যামিলির সিকিউরিটিকে রক্ষা করতে পারবো না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মামলার বিচারের কাজ শুরু হয়েছে। আর এইদিকে মুখ খুললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফাংশন দেখাবো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে আসি। নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। রাজধানীর পল্টন থানায় দায়ের করা এ মামলায় দলের এই দুই নেতা ছাড়াও আসামি করা হয়েছে আরও ৬ জনকে। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। রোববার এ অভিযোগ গঠন করেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত। একসঙ্গে আগামী ২০ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন আদালত। এর মধ্য দিয়ে শুরু হলো এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। এদিন আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও জয়নাল আবেদিন মেসবা। অন্যদিকে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন জানান রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন। এ মামলার অন্য আসামিরা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, মোয়াজ্জেম হোসেন বাবু, কাজী রেজাউল হক বাবু ও খন্দকার এনামুল হক এনাম। এর আগে মির্জা ফখরুল সহ অন্য আসামিরা আদালতে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে অভিযোগ গঠন শুনানি শুরু করা হয়। শুনানিতে আসামি পক্ষ তাদের নির্দোষ দাবি করে মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে প্রার্থনা করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন খারিজ করে এ অভিযোগ গঠন করেন। মামলার এজাহারে বলা হয় ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানাধীন মিন্টু রোডে মির্জা ফখরুল ও রিজভীর নেতৃত্বে বিএনপি জামায়াতের ২০০ থেকে ২৫০ নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে রাস্তা অবরোধ করেন। এ সময় তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর করেন ও বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ি চালক মোহাম্মদ আয়নাল। তদন্ত শেষে ২০১৭ সালের ২৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন খান। এর আগে গত ২৪ আগস্ট ফলো আপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসা গ্রহণ শেষে গেল শনিবার সন্ধ্যায় স্ত্রী রাহাতারা বেগম সহ দেশে ফেরেন তিনি। এখন যেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে যে বেপরোয়াভাবে মামলা চলতেছে, গায়েবী মামলা, প্রতিনিয়ত গ্রেপ্তার অভিযান চলছে এবং তাদেরকে জামিন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। এই গত কয়েকদিনে ১,৫০০ নেতাকর্মী কারাগারে, তার মধ্যে আবার বিচার শুরু হয়েছে। সেই বিচারের প্রক্রিয়ায় আরো নেতাকর্মীরা কারাগারে যাবে। মোট কথা নির্বাচন আসতে আসতে একেবারেই বিরোধী দল শূন্য করা হবে। হয় তারা দেশ ছাড়বে, না হয় কারাগারে থাকবে। এই হলো একটা পরিস্থিতি। তো স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দী রয়েছে। আমার ধারণা যে তিনি বলছেন যে ৬৮ কারাগারে বন্দীর ধারণ ক্ষমতা ৪২,৮৬৬ জন, তবে বন্দী রয়েছেন ৭৭,২০৩ জন। আমার ধারণা যে এই তথ্যটাও হয়তো হালনাগাদ না, মানে ৩ গুণ ৪ গুণ থাকার কথা। কারণ কিছু কিছু খবর পায় ভেতর থেকে যে অসহনীয় পরিবেশ কারাগারের ভেতরে, সেখানে গিজগিজ করছে এবং একটা অমানবিক পরিবেশে বসবাস করছে। অনেকে রোগাক্রান্ত হচ্ছে, সেখানে যে অস্বাস্থ্যকর পরিবেশ, সেখানে পানি, সেখানে কাপড় চোপড়, তারপরে
টয়লেট ল্যাট্রিন মিলে যে অবস্থা, খাবার দাবারের পরিবেশ, এটা বহু সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, আর যারা অসুস্থ তারা একদম মৃত্যুর পথযাত্রী এবং গাদাগাদি করে বসবাস করছে। তো এই ধরনের পরিস্থিতি নির্বাচনকে সামনে রেখে এবং সরকারের যে ধরনের স্টিম রোলার চালাচ্ছে, তাতে দেখা যাবে যে সেই নির্বাচন আস্তে আস্তে ওই কারাগারগুলোতে আরো মানে বন্দির তারা অবস্থান নেবে এবং একটা অসহনীয় একটা পরিবেশ হবে। এই জন্যই বলছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীরও তথ্য মানে সব তো আর চাপা দিতে পারে না, তিনি দ্বিগুণ বলছেন, কিন্তু ইতিমধ্যে 3 গুণ হয়ে গেছে, সামনে আরো বাড়বে, এতে কিছু আসে যায় না। মূল কথা হলো যে কোনো ভাবে হোক না কেন ক্ষমতায় থাকতে হবে, সেটা নির্বাচনের মাধ্যমে হোক অথবা যেন তেন নির্বাচন যে কোনো প্রকারই হোক না কেন। এর চেয়ে বড় সংকট কখনো আসেনি যে আমি কথা বলতে পারবো না, আমি বিচার পাবো না, আমি আমার সিকিউরিটি, আমার ফ্যামিলির সিকিউরিটিকে রক্ষা করতে পারবো না। নিউ ইয়র্ক টাইমস খুব পরিষ্কার করে বেরিয়েছে যে ধীরে ধীরে গোপনে নীরবে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যেখানে আদালত বলতে কিছু নেই, যেখানে প্রশাসন বলতে কিছু নেই, আছে শুধুমাত্র তাদের জন্য। যেখানে আজকে কিছুক্ষণ আগে আমাকে একজন সাংবাদিক খবর দিয়ে গেলেন যে গতকাল ডক্টর ইউনূসের যে স্টেটমেন্ট দিয়েছেন পক্ষে প্রায় আপনার 50 জন না 160 জন আপনার আন্তর্জাতিক বিশ্ব নেতা, তাদের এই স্টেটমেন্টের বিপক্ষে 50 জন সম্পাদক আপনার একটা স্টেটমেন্ট দিয়েছেন। আমাকে সাংবাদিক বলেছেন যে এটা ফেক, কারণ কেউই এটা সই করেন নাই, তাদের বেশ মোস্ট হবে। তার মধ্যে এখন তারা কথা বলতে পারছেন না, এই জন্যে কথা বললে আবার তারা বিপদে পড়লেন। এই যে ফিয়ার, ভয়, এই যে গভর্নমেন্ট সমস্ত বাংলাদেশটাকে, জাতিটাকে একটা ভয়ের আস্তরের মধ্যে রেখে দিয়েছে। আমাদের প্রশ্নটা এই জায়গায়, আজকে অনেকে প্রশ্ন করতে পারেন যে এই মুহূর্তে আমরা রোহিঙ্গা ইস্যু নিয়ে কেন আসলাম। রোহিঙ্গা ইস্যু নিয়ে আসার একটাই মাত্র কারণ যে 6 বছর হয়ে গেল রোহিঙ্গা ইস্যু এখন আমাদের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন খবরের কাগজে দেখছেন যে আপনার ভেতরে আপনার এক্সট্রিমিজম দানা মারছে, ভেতরে বন্দুক যুদ্ধ হচ্ছে, যেটা আমাদের জন্য শুধু নয় আন্তর্জাতিক কমিউনিটির জন্য একটা অত্যন্ত একটা অ্যালার্মের ব্যাপার। এটা একটা চিন্তার বিষয় যে রোহিঙ্গা থেকে আমরা সেখান থেকে আবার কোনো ধরনের এক্সট্রিমিজম তৈরি হচ্ছে কিনা। এই বিষয়গুলো অত্যন্ত জরুরি আমাদের দেশের জন্য। And I would also like to call upon the international communities that they should give more priority to those issues. তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।